আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে একাদশ অধ্যায়, যেটা হচ্ছে জীবের প্রজনন, এইখান থেকে বিগত 10 বছরে আসা 2015 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত আসা বোর্ড প্রশ্নগুলো তোমাদের জন্য অ্যানালাইসিস করে নিয়ে আসছি। কি বলছে দেখো তো, এই জায়গায় এই যে টাইপ 1 যেখানে জ্ঞানমূলক প্রশ্ন, তার মানে এই যে 11 অধ্যায় থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন কতবার আসছে দেখো, অনেক বেশি বার। কিন্তু এই যে 11 অধ্যায়, এটা কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উদ্ভিদের প্রজনন আর একটা হচ্ছে প্রাণীর প্রজনন। এই দুইটা মিলেই হচ্ছে আমাদের 11 অধ্যায়টা। সেক্ষেত্রে এই যে দেখো জ্ঞানমূলক কতবার এটা বোর্ডে রিপিট আসছে। এরপরে দেখো টাইপ 2 অনুধাবনমূলক প্রশ্ন, অনেকবার বোর্ডে রিপিট আসছে। কোনটা কতবার আসছে, কোন বোর্ডে আসছে, সবকিছু তুমি এখানে তাকাইলেই বুঝতে পারতেছো। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের মানে অ্যানালাইসিস করার উদ্দেশ্য, যে তুমি দেখেই বুঝতে পারতেছো কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এবার টাইপ 3 থেকে দেখো, এটা হচ্ছে আমার সৃজনশীলের গ ঘয়ের জন্য। ফুলের স্তবক, পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এরপরে স্বপরাগায়ন, পরপরাগায়ন, এগুলা সৃজনশীলের জন্য কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ। তাকাও, তুমি তাকাইলে বুঝতে পারবা। এইটা দেখো কত বেশি বার আসছে, তার মানে এটা 3 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। এই যে 3 স্টার দিতে পারি আমি এইটাতে। এটা অনেক অল্পবার আসছে, যার জন্য আমি এটাকে লেস ইম্পর্টেন্ট বলতেই পারি। এরপরে ফুলের স্তবক, এটাও কিন্তু বেশ ভালোবার আসছে, সেক্ষেত্রে আমি এটাকে 2 স্টার দিতে পারতেছি। আমরা পরীক্ষার আগে এরকম শুনি না যে সাজেশনের জন্য মানে অনেক বেশি পাগল হয়ে যায়, ম্যাডাম সাজেশন দেন, কালকে আমার পরীক্ষা। সেক্ষেত্রে এই যে বোর্ড অ্যানালাইসিসটা, টিচার তোমাকে সাজেশন দিচ্ছে কিভাবে বলো তো? কারণ উনি জানে কোন প্রশ্নটা বোর্ডে আসার সম্ভাবনা বেশি। কিভাবে জানতেছে? প্রিভিয়াস বোর্ডগুলো অ্যানালাইসিস করলে তো বোঝা যায়। এই যে তুমি দেখেই বুঝতে পারতেছো, এই যে পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি রিলেটেড প্রশ্নটা, এটা কত বেশিবার বোর্ডে আসতেছে। তখন উনি কি বলে দিবে যে হ্যাঁ এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এটা বোর্ডে আসতে পারে, তাহলে এটা বোর্ডে রিপিট চলে আসে। তাহলে এটাকে আমি 3 স্টার ইম্পর্টেন্ট বলতে পারতেছি। এরপর দেখো নিষেক উদ্ভিদের ক্ষেত্রে এটাও কিন্তু বোর্ডে অনেক ভালোবার আমরা আসতে দেখতেছি। কোন বোর্ডে কতবার আসতেছে তুমি কিন্তু এই দিকে তাকাইলেই বুঝতে পারতেছো। এরপরে নতুন স্পোরোফাইটের গঠন। এরপরে প্রাণীর ক্ষেত্রে যে নিষেক, এটা কিন্তু আবার লেস ইম্পর্টেন্ট। দেখো এটা কিন্তু খুব অল্পবার আসছে। অল্পবার আসার আরেকটাও কারণ আছে, কারণ এই পার্টটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের ভিতর ছিল না। তারপরে মানব প্রজননে হরমোনের ভূমিকা, এটাও তোমার এই যে কিছুবার আমাদের বোর্ডে আসতে দেখছি। ভ্রূণের বিকাশ, এই যে প্রাণীর ক্ষেত্রে যে প্রজননটা, এখানে ক্ষেত্রে ভ্রূণের বিকাশটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাইতেছি। তাহলে এই জায়গাটাকে আমি 3 স্টার বলতে পারতেছি, মানে প্রাণীর বিকাশের ক্ষেত্রে বা প্রাণী প্রজননের ক্ষেত্রে এই জায়গাটা 3 স্টার ইম্পর্টেন্ট। এরপরে তোমার প্রজনন সংক্রান্ত রোগ, এটাও গুরুত্বপূর্ণ, এটাকে আমি 2 স্টার দিতে পারতেছি। তাহলে এখানে কি বুঝাইতে চাইলাম, কোনটা কতবার বোর্ডে আসছে এটা দেখেই তুমি বুঝতে পারতেছো কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ওইটা তুমি তত ভালো করে আয়ত্ত করবা। বুদ্ধিমানের জন্য কিন্তু তোমার ইশারাই যথেষ্ট। আমি বলে দিলাম যে এটা দেখেই তুমি বুঝতে পারতেছো, সেক্ষেত্রে এবার তোমার ব্যাপার যে তুমি কোনটা কত ভালো করে মুখস্থ করবা। এরপরে আসো জ্ঞানমূলক যে প্রশ্নগুলো, এতক্ষণ আমরা শুধু বোর্ডের নামগুলো দেখছিলাম, এখন আমরা প্রশ্নগুলো সহ দেখব। দেখো জ্ঞানমূলক প্রশ্ন কিরকম আসছিল। দিনাজপুর 25-এ আসছিল যে পরাগায়ন কি, এটা শুধুমাত্র আমরা একবার আসতে দেখছি, তাহলে এটা অল্প গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নটা দেখো, এটা 1 2 3 4 চারবার বোর্ডে আসছে, তাহলে তুমি বুঝতে পারতেছো এটা আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। এরপরের গুলা দেখো, এই যে এটা কত বেশিবার বোর্ডে আসছে, কত বেশিবার আসছে, যেটা যত বেশিবার আসতেছে ওটা তত বেশি গুরুত্বপূর্ণ। এখন একবার হইলেও আসছে, দেখো দিনাজপুর 25-এ শুধু একবার আসছে, তারপর এটা চট্টগ্রাম 21-এ একবার আসছে, বরিশাল 20-এ একবার আসছে। একবার হইলেও বোর্ডে আসছে এরকম প্রশ্নগুলোও কিন্তু আমরা তোমাদের জন্য এখানে রাখছি, কারণ আমাদের টার্গেট হচ্ছে 100-তে 100। সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না। একবার হইলেও আসছে এরকম প্রশ্নগুলোও তোমাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে দেখো এইখানে যত ছোট প্রশ্ন তুমি দেখতে পারতেছো, এই যে ছোট প্রশ্নগুলা 27টা ছোট প্রশ্ন, এইগুলো যদি তুমি সমাধান করে ফেলো, সেক্ষেত্রে এইটার বাইরে আর কিছু আসবে না বলে তো আমরা ধারণা করতেই পারি। কারণ প্রিভিয়াস 10 বছরে এগুলো একবার করে আসছে বা রিপিট আসছে, যেগুলো তুমি দেখতেই পারতেছো, এগুলোর বাইরে কিন্তু আর কিছু আসতেছে না। তাহলে এই জায়গাটা পড়লে আমাদের সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে, এটা আমরা বুঝতেই পারতেছি। এরপরে অনুধাবন বা সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীলের খ নাম্বারের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, আলাদা করে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসতেছে ওইগুলোর জন্য কিন্তু মানে একই সেম গুরুত্বপূর্ণ। এখন দেখো এখানে কি বলছে, দলমণ্ডল কিভাবে প্রজননে সহায়তা করে। দলমণ্ডল মানে হচ্ছে পাপড়ি। এরপরে ফুলের পাপড়ি কিভাবে পরাগায়নে অংশগ্রহণ করে। তাহলে দেখো দুইটা বোর্ডে 2 রকম ভাবে বলছে, কিভাবে ঘুরায় দিতে পারে ওইটাও কিন্তু তোমাদের জন্য পাশাপাশি অ্যানালাইসিস করে দেওয়া আছে। তাহলে তুমি এই যে পড়তেছো, এই প্রশ্নগুলো পড়লেই তুমি বুঝবা কোনটা কত বেশিবার বোর্ডে আসছে, কোনটা একবার আসছে, কোনটা রিপিট আসছে, সবগুলা। অথবা ঘুরায় পেঁচাও কিভাবে আসতেছে এটাও কিন্তু বুঝতে পারতেছো। এই যে ধুতুরা ফুলকে কি ধরনের ফুল বলা হয়, ধুতুরা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন,
ধুতুরা ফুলকে কোন লিঙ্গের ফুল বলা হয়? দেখো একই প্রশ্ন, কনসেপ্ট একই, শুধু একটু ঘুরায় পেঁচায় প্রশ্নটা করছে। তাহলে তুমি এই যে পাশাপাশি প্রশ্নগুলো দেখেই বুঝতে পারতেছো যে বোর্ডে কিভাবে কিভাবে প্রশ্ন করে। এইটাই হচ্ছে আমাদের বোর্ড অ্যানালাইসিসের উদ্দেশ্য, তোমাকে এইটা বোঝানো যে বোর্ডে কিভাবে প্রশ্ন করে। সেক্ষেত্রে তুমি বুঝে ফেললে তোমার বোর্ড পরীক্ষায় বসতে আর এতটা ভয় লাগবে না। এরপরে চলো, এই যে এভাবে তোমার জন্য অনেকগুলো খ নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে, 28টা খ নাম্বার প্রশ্ন। সেক্ষেত্রে তুমি যদি 28টা সমাধান করে ফেলো, তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে না যে হ্যাঁ আমি সংক্ষিপ্ত প্রশ্ন যতগুলো আসতেছে সবগুলো কিন্তু মানে পারতেছি বা বুঝতেছি বোর্ডে কিভাবে আসে। এরপরে আমাদের সৃজনশীলের গ ঘ এর জন্য ফুলের স্তবক থেকে আসবে। একটা ফুলের চিত্র দেওয়া আছে, দেখো এম আর এন চিহ্নিতকরণ করা আছে। এম হচ্ছে আমাদের পুংস্তবক এবং এম হচ্ছে আমাদের গর্ভাশয়, যেটা স্ত্রীস্তবকের অংশ। এখন ঘ নাম্বারে প্রশ্নটা করছিল এরকম, উদ্ভিদের জীবনের চিত্র এন অংশের গুরুত্ব। এনটা কি? এন হচ্ছে আমাদের স্ত্রীস্তবক, তাহলে স্ত্রীস্তবকের গুরুত্ব এখানে তুমি বর্ণনা করবা। এরপরের প্রশ্নটা দেখো, এইটাও হচ্ছে আমার স্তবক রিলেটেড। এইখানে তুমি যতগুলা প্রশ্ন দেখতে পাবা সবগুলাই হচ্ছে আদর্শ ফুলের স্তবক রিলেটেড। এই যে দেখো অনেকগুলা স্তবকের চিত্র এঁকে দেওয়া আছে। এরপরে বলছে যে উদ্দীপকে এ বি সি ডি অংশগুলো ব্যবহার করে একটি চিত্র আঁকতে, তার মানে ফুলের স্তবক রিলেটেড প্রশ্ন। এইখানে তুমি যতগুলা দেখবা সবগুলা হচ্ছে ফুলের স্তবক রিলেটেড। এখন ধরো তুমি বইয়ে স্তবকগুলার নাম মুখস্থ করলা, আদর্শ ফুলে 5টা স্তবক থাকে, অত্যাবশ্যকীয় স্তবক 2টা, এই পড়াশোনাগুলো করলাম। এরপরে তোমার মনে হইলো যে এই স্তবকটা তো আমি পড়লাম, কিন্তু এখান থেকে বোর্ডে প্রশ্ন আসে কিভাবে বা প্রশ্নটা হবে কিভাবে, অথবা তুমি যাচাই করতে চাচ্ছ যে আমি যে পড়লাম এটাকে আমি বোর্ডে আসলে অ্যান্সার করতে পারবো কিনা, এরকম চিন্তা ভাবনা মাথায় ঘুরে না? সেক্ষেত্রে তুমি একটা টেস্ট পেপার খুলে এখন খোঁজা শুরু করে দিলা, দেখি তো স্তবক রিলেটেড প্রশ্ন কোথায় কোথায় আসছে বা কিভাবে আসছে। তোমার কিন্তু অনেকগুলো সময় এখানে নষ্ট হয়ে যাবে। এখন প্রতিটা সময় গুরুত্বপূর্ণ, যার জন্য তোমার সময়টাকে বাঁচানোর জন্য আমাদের এই অ্যানালাইসিসটা করে দেওয়া। তুমি এই টাইপের ভিতর আসবা, সবগুলা স্তবক রিলেটেড প্রশ্ন তুমি একসাথে পেয়ে যাচ্ছ, তুমি একসাথে সমাধান করে ফেললা। সেক্ষেত্রে বুঝতে পারতেছো যে কিভাবে ঘুরায় পেঁচায় প্রশ্নটা করে। একই টাইপের ভিতরে এই যে টাইপ ওয়াইজ সমাধান করলে কিন্তু এটা তোমার জন্য খুবই ভালো হয়, কারণ তুমি এক টাইপের ভিতর কিভাবে কত রকম ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে ওইটা কিন্তু বুঝতে পারবা। এরপরে পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, সেম উদ্দীপক, একটু আগে দেখছি না, কিন্তু ওই উদ্দীপকের ঘ নাম্বার প্রশ্নটাই ছিল স্তবক রিলেটেড, এই জন্য আমি ওইটাকে ওই টাইপ 3 এর ভিতর রাখছিলাম। আর টাইপ 4 এর ভিতর কি আছে? এম এর মধ্যে গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া। এম কি আমার? এম হচ্ছে পুংস্তবক বা পরাগধানী। পরাগধানীর ভিতরে আমার পুং গ্যামেট তৈরি হবে। এই যে গ্যামেট তৈরির প্রক্রিয়াটা, এটা হচ্ছে আমার পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। তাহলে আমি এই জায়গাটাকে এই টাইপের ভিতর রাখলাম। এরপরের প্রশ্নটা দেখো, এইখানে ভিতরেও তোমার গ্যামেট তৈরির প্রক্রিয়া জিজ্ঞেস করছে। এই যে এল সৃষ্টির প্রক্রিয়া, এল কি? এল হচ্ছে এই যে পুং গ্যামেট, তাহলে পুং গ্যামেট তৈরির প্রক্রিয়া। এরপরেরটা দেখো, সবগুলাই তুমি দেখবা এখানে গ্যামেট তৈরির প্রক্রিয়াই জিজ্ঞেস করছে। এই যে এক্স এর গ্যামেট তৈরির প্রক্রিয়া, তাহলে সবগুলা গ্যামেট তৈরির প্রক্রিয়া রিলেটেড যে প্রশ্নগুলা সবগুলা আমি এই টাইপের ভিতর রাখছি। দেখো এখানে তুমি যতগুলা সৃজনশীল দেখতে পাবা সব হচ্ছে আমার গ্যামেট তৈরি রিলেটেড। তাহলে এখানে আমার কয়টা সৃজনশীল আছে চলো দেখি। 24, 25 এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখো এখানে 28টা প্রশ্ন আমরা পাইছি, যেখানে তোমার এই যে গ্যামেটোফাইট তৈরির প্রক্রিয়াটা জিজ্ঞেস করছে। এখানে কি জিজ্ঞেস করছে দেখো, ওয়াই অংশটা কি? গর্ভাশয়। এখানের ভিতর কি তৈরি হবে? স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু তৈরি হবে। তাহলে গ্যামেটোফাইটের উৎপত্তি, এই সবগুলাই হচ্ছে তোমার গ্যামেট তৈরির যে প্রশ্নগুলা সব আমি একসাথ করে দিছি। সেক্ষেত্রে তুমি যখন সমাধান করতে যাবা দেখবা যে একই প্রশ্ন অনেকবার রিপিট আসতেছে বা একই প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় বলতেছে। সেক্ষেত্রে তুমি বুঝতে পারবা যে বোর্ডে হাইয়েস্ট কতটুকু কঠিন প্রশ্ন করতে পারে বা সহজ করলে কতটুকু সহজ করতে পারে। এই যে তোমাকে এটা বুঝানো বা তোমার ভিতরে এই যে উপলব্ধিটা করানো যে কিভাবে বোর্ডে প্রশ্ন আসতেছে আমি ধরতে পারতেছি কিনা, এইটাই হচ্ছে আমার বোর্ড অ্যানালাইসিসের উদ্দেশ্য। এরপরে পরপরাগায়ন, স্বপরাগায়ন। এইখানে দেখো সব জায়গায় এই যে সৃজনশীলটা, এখানে তোমার কি জিজ্ঞেস করছে? স্বপরাগায়ন পরপরাগায়ন রিলেটেড সবগুলা প্রশ্ন এখানে দেওয়া আছে। কি বলছে দেখো তো, এখানে দেখো এই যে দুইটা গাছের ভিতরে যখন পরাগায়ন হচ্ছে তখন এটাকে আমরা বলবো হচ্ছে পরপরাগায়ন, আর একই ফুলের ভিতর যখন হচ্ছে তখন এটাকে বলবো স্বপরাগায়ন। সি অংশে ভিন্ন বৈশিষ্ট্যের কারণে এই প্রক্রিয়ার ভিন্নতা দেখা যায়। তাহলে এই যে স্বপরাগায়ন পরপরাগায়ন রিলেটেড, এখানেও দেখো মাধ্যম ভেদে চিত্র এ এর পরাগায়নের বিভিন্নতা রয়েছে। মানে মাধ্যমের উপর নির্ভর করে আমরা পরপরাগায়ন স্বপরাগায়ন কিন্তু বুঝতে পারি। অন্য ফুল থেকে বা অন্য উদ্ভিদ থেকে যদি আসে সেক্ষেত্রে আমরা ওটাকে বলবো পরপরাগায়ন, আর একই উদ্ভিদের ভিতর যদি সম্পন্ন হয় বা একই ফুলের ভিতরে যদি পরাগায়ন সম্পন্ন হয় তখন ওইটাকে বলবো হচ্ছে স্বপরাগায়ন।
তাহলে দেখো সবগুলো প্রশ্ন ছিল আমার স্বপরাগায়ন পরপরাগায়ন রিলেটেড। এরপরে উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, নিষেক মানে হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনের প্রক্রিয়া। এই জায়গাটায় দেখো এই যে একটা পুং গ্যামেট এখানে তৈরি হচ্ছে, এখানে পুং গ্যামেট আর এখানে এই যে ডিম্বাণু যেটা হচ্ছে স্ত্রী গ্যামেট। ফল ও বীজ সৃষ্টিতে উদ্দীপকের ওয়াই ও এক্স এর উপর নির্ভরশীল, ওয়াই এক্স এর উপর নির্ভরশীল। কি জন্য? কারণ এক্স থেকে পুং গ্যামেট এখানে আসবে, তার মানে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে, নিষেক রিলেটেড একটা উদ্দীপক। এরপরের প্রশ্নটা দেখো, একটা আমের চিত্র দেওয়া আছে, ফল চিহ্নিতকরণ করা আছে, বি অংশটা এই যে ফলের অংশটুকু, আর সি হচ্ছে আমার বীজ। তাহলে ফল আর বীজ এটা কিভাবে তৈরি হবে? নিষেকের পরেই সৃষ্টি হবে। বি ও সি প্রাপ্তির প্রক্রিয়াটি তাৎপর্যপূর্ণ যুক্তিযুক্ত মূল্যায়ন করো। এই যে বি আর সি প্রাপ্তি, তার মানে ফল তৈরি হওয়া এবং বীজ তৈরি হওয়া, এটা নিষেকের পরে সৃষ্টি হয়। তাহলে এইখানে যত প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ সবগুলা হচ্ছে আমার নিষেক রিলেটেড। তাহলে তুমি ধরো নিষেক কনসেপ্টটা পড়ছো, পড়ার পরে তোমার মন চাইলো যে আমি নিষেক রিলেটেড সবগুলো প্রশ্ন সমাধান করতে চাই। সেক্ষেত্রে তুমি যদি নিজে নিজে খুঁজে বের করতে যাও একটা টেস্ট পেপার থেকে, তোমার অনেক সময় খরচ হয়ে যাবে। কিন্তু এখানে ইজি বইয়ের ভিতর যখন তুমি এই টাইপটার ভিতরে আসতেছো, সবগুলা নিষেক রিলেটেড প্রশ্ন তুমি একটা টাইপের ভিতর পেয়ে যাচ্ছ। নতুন স্পোরোফাইটের ক্ষেত্রেও সেম, সবগুলা প্রশ্নে তুমি দেখো আমরা স্পোরোফাইট রিলেটেড কথাবার্তা এখানে পাবো। কি বলছে দেখো তো, এই যে এসওটি পরিস্ফুটন, এই যে পরিস্ফুটনটা এটা হচ্ছে স্পোরোফাইটের গঠন। স্পোরোফাইটের গঠনের পরে হচ্ছে আমরা পরিস্ফুটনটা দেখতে পাই। এরপরে কি জিজ্ঞেস করছে, এই যে স্পোরোফাইটের বিকাশ, স্পোরোফাইটের বিকাশ, সবগুলো প্রশ্ন দেখবা তোমার এখানে স্পোরোফাইট রিলেটেড। তাহলে এই টাইপের ভিতর আমি সব স্পোরোফাইট পাইলাম। এরপরে আসো কি বলছে, প্রাণীর ক্ষেত্রে নিষেক। এরপরে দেখো নিষেক যেটা প্রাণীর ক্ষেত্রে, দেখো এই জায়গার প্রশ্নটা, একটা পুং জননকোষ একটা স্ত্রী জননকোষ মিলে জাইগোট গঠিত হইল। এই যে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলনের প্রক্রিয়াটাকেই আমরা নিষেক বলতেছি। প্রাণীর ক্ষেত্রে এখানে জাইগোট তৈরি হয়। জাইগোট মানে হচ্ছে প্রথম সৃষ্ট যে কোষটা, একটা কোষ থেকেই কিন্তু প্রতিটা জীব জীবন শুরু করছে। একটা বিশাল বড় নীলতিমি, একটা বিশাল বড় বটগাছ, সবকিছুই কিন্তু ওই একটা কোষ থেকেই জীবন শুরু করছিল। এবার এখানে কি বলছে, উদ্দীপকের প্রক্রিয়াটি জীবজগতে টিকে থাকার নিয়ামক। প্রক্রিয়াটা কি? নিষেক প্রক্রিয়া। তাহলে এর পরেরটায় দেখো, জনন কোষের মিলন, জাইগোট, ভ্রূণ, তারপরে কি হবে, মানব শিশু পরিণত হবে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াগুলা আমরা কিভাবে দেখতে পাচ্ছি? এই জাইগোট তৈরির প্রক্রিয়া, ভ্রূণ তৈরির প্রক্রিয়া, এই সব কিছু কিন্তু নিষেকের মাধ্যমে হয়। তাহলে আমরা প্রাণীর ক্ষেত্রে নিষেকে এই উদ্দীপকগুলা দেখতে পারলাম। এরপরে দেখো মানব প্রজননে হরমোনের ভূমিকা। এখানে কি বলছে, পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ, এখান থেকে পুং জনন কোষ থেকে আমরা শুক্রাণু পাচ্ছি, স্ত্রী জনন কোষ থেকে ডিম্বাণু পাচ্ছি। মিলিত হলে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে তোমার জাইগোট। এই যে জাইগোট কোষটা, উদ্দীপকের প্রক্রিয়াটি মানে এই যে নিষেক প্রক্রিয়া, এই নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হইতে বা এই যে মিলনের প্রক্রিয়াটা, এখানে হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অনেকগুলা প্রজননের জন্য আমাদের হরমোন আছে যেগুলো আমাদের প্রজনন তন্ত্রের বৃদ্ধির জন্য কাজ করে বা প্রজননের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করার জন্য কাজ করে। এরপরে দেখো এক্স আর ওয়াই, ভ্রূণ ও মাতৃজরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপনকারী অঙ্গ। এটা হচ্ছে আমাদের অমরা, যেটা ভ্রূণকে মায়ের জরায়ুর সাথে অ্যাটাচ করে রাখে, এটা হচ্ছে অমরা। এরপরে ওয়াই কি, নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ। এই যে নালীবিহীন বলে দিছে না, আর গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ, এটা হচ্ছে হরমোন। এরপরে ঘ নাম্বার প্রশ্নটা জিজ্ঞেস করছে মানব প্রজননে ওয়াই এর ভূমিকা, তার মানে মানব প্রজননে হরমোনের ভূমিকা। আমরা এইরকমই অনেকগুলো প্রশ্ন এখানে দেখতে পাবো যেখানে সবগুলোতে তোমার হরমোন রিলেটেড কথাবার্তা বলা আছে। এই যে দেখো শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতেছে, পি এর এক্স ও ওয়াই, এক্স আর ওয়াই হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু, তার মানে দুইটা গ্যামেট উৎপাদনে হরমোনের ভূমিকা। তাহলে এই সবগুলো প্রশ্ন হচ্ছে আমার হরমোন রিলেটেড। তুমি যদি হরমোনটা পড়ার পরে তোমার যদি মনে হয় যে আমি হরমোন রিলেটেড প্রশ্নগুলো সব সমাধান করতে চাই বা বোর্ডে হরমোন রিলেটেড প্রশ্ন কিভাবে আসে, সেক্ষেত্রে তুমি এই টাইপের ভিতরে আসলেই দেখতে পারবা প্রিভিয়াস 10 বছরে কিভাবে হরমোন রিলেটেড প্রশ্নগুলো আসছে। এরপরে ভ্রূণের বিকাশ, এই যে মিলিত হচ্ছে এক্স আর ওয়াই, যখন মিলিত হচ্ছে তখন কি হবে, জাইগোট তৈরি হবে। জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণ তৈরি হবে। চিত্রে এম থেকে এন সৃষ্টির প্রক্রিয়া, তার মানে এই যে নিষেক সম্পন্ন হচ্ছে, মিলিত হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। এরপরে কি হলো, এই যে দেখো ভ্রূণ তৈরি হইলো বা ছোট্ট একটা জাইগোট বিভাজিত হয়ে তোমার এই যে মাতৃ জরায়ুর ভিতরে একটা বাবু বড় হচ্ছে, এটা আমরা দেখতে পাইতেছি। তাহলে এই যে ভ্রূণের বিকাশের যে ধাপগুলা, ওই ধাপগুলা তোমাকে বর্ণনা করতে বলছে। এরপরে আসো সবগুলাই তুমি দেখবা যে ভ্রূণের বিকাশের ধাপই এখানে জানতে চাইছে। বি থেকে সি সৃষ্টির প্রক্রিয়া কি, এই যে বি থেকে সি তোমার মানব শিশু সৃষ্টি হবে। মানব শিশু তৈরি হওয়ার জন্য অবশ্যই ধাপে ধাপে আমাদের আসা লাগবে, এই ধাপগুলোই বর্ণনা করা লাগবে। সেক্ষেত্রে এই টাইপের ভিতর তুমি যতগুলো প্রশ্ন দেখবা সবগুলোই হচ্ছে তোমার মানব ভ্রূণের বিকাশ সম্পর্কে। এই যে এক্স এর বিকাশ, তার মানে ভ্রূণের বিকাশ বলা হয়েছে, সবগুলোই হচ্ছে তোমার ভ্রূণের বিকাশ রিলেটেড। ওয়াই এর পি এর বিকাশ, তার মানে পি হচ্ছে এই ভ্রূণটা, আর এর ভূমিকা, তার মানে এই যে অমরাটা, ভ্রূণের বিকাশে অমরা কি ভূমিকা পালন করতেছে, সবগুলো প্রশ্নই হচ্ছে তোমার এখানে ভ্রূণের বিকাশ রিলেটেড।
তাহলে এই টাইপের ভিতর যখন আমরা আসতেছি তখন আমরা ভ্রূণের বিকাশ রিলেটেড সবগুলা দেখতে পাচ্ছি। এরপরে প্রজনন সংক্রান্ত রোগ, আমরা এই যে এইচআইভি বা এইডস রোগটা, এটা হচ্ছে আমাদের প্রজননের মাধ্যমে ছড়ায়। প্রজননের মাধ্যমে বলতে হচ্ছে বাবার দেহে যদি থাকে, বাবার দেহ থেকে শুক্রাণুর মাধ্যমে মায়ের দেহে প্রবেশ করবে, মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে যাইতে পারে। এই যে রোগটা একজনের কাছ থেকে আরেকজনের ছড়াচ্ছে, এটা কিন্তু তরল পদার্থের মাধ্যমে ছড়ায়। তাহলে চিত্র এ দ্বারা সৃষ্ট রোগ, তার মানে এইচআইভি ভাইরাসের কারণে হওয়া রোগটা হচ্ছে এইডস। আবার এইচআইভি ভাইরাসের চিত্র, এটা হচ্ছে তোমার এইডস রিলেটেড। এরকম এইখানে টাইপের ভিতর তুমি যতগুলো দেখবে, যে শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়, এটা কিভাবে হয়? এইডসের কারণে কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। তাহলে এইখানে যতগুলো উদ্দীপক দেখতেছো সবগুলো হচ্ছে তোমার এইডস রিলেটেড। ধরো তুমি বইয়ের ভিতর এইডস পার্টটুকু পড়লা, এরপরে তুমি এখানে এসে সবগুলা সৃজনশীল সমাধান করে ফেললা, সেক্ষেত্রে তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে যে এইডস রিলেটেড যত রকমের প্রশ্ন আসুক তুমি কিন্তু এটার সমাধান করতে পারবা। কারণ এইখানে তোমার 10 বছরের সৃজনশীল সব দেওয়া আছে, কিভাবে ঘুরায় পেঁচায় প্রশ্ন করতে পারে সবকিছু কিন্তু এই অ্যানালাইসিসের মাধ্যমে তুমি জানতে পারতেছো। তাহলে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তোমাকে একটু বুঝানো যে বোর্ডে কিভাবে প্রশ্নটা আসতেছে, তুমি যাতে এই জায়গাটা বুঝতে পারো যে বোর্ডে কিভাবে আসে বা উদ্দীপকটা যাতে ধরতে পারো, এই জন্যই হচ্ছে আমাদের এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করাটা। তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।